ফাহামিদ কারাগারে বসে রাগে গজগজ করছে। ফাহামিদ মনে মনে ভাবছে, ওই আফসার স্যার যদি আমাকে এখান থেকে বের হতে সহায়তা না করেন, তাহলে আমিও তার সমস্ত তথ্য ফাঁস করে দেব। মরলে আমি একা কেন মরব? আফসার কারাগারে জিজ্ঞাসাবাদ করার অজুহাতে প্রবেশ করে। ফাহামিদ আফসারকে দেখে বাঁকা হেসে বলে, অবশেষে এলেন তাহলে। আফসার কোড ল্যাঙ্গুয়েজে কথা বলে ফাহামিদকে কারাগার থেকে বের হতে পারার আশ্বাস দিলেন। সেই শর্তে তিনি ফাহামিদকে চুপ থাকার নির্দেশও দিলেন। তবে আফসারের প্ল্যান তো অন্য। প্রথমে ফাহামিদকে কারাগারে মারার চিন্তা করলেও এখন ধরা পড়ার ভয়ে আফসার অন্য ফন্দি এঁটেছেন। নিরুপমা ঘুমিয়ে যাওয়ার পর আরহান তার মা অবন্তিকাকে নিরুপমার পাশে রেখে বেরিয়ে পড়ে। আরিফের জোগাড়কৃত তথ্যগুলো নিয়ে আরহান সরাসরি কর্নেল মাহবুব সিরাজের কাছে চলে যায়। প্রমাণগুলো দেখিয়ে আরহান কর্নেলকে ফাহামিদের সাথে তার সম্পর্ক ভুলে তাদের সাহায্য করার জন্য অনুরোধ জানিয়ে বেরিয়ে পড়ে সামরিক কারাগারের উদ্দেশ্যে। ফাহামিদ কারাগারের ভেতরে হাঁটুতে মাথা গুজে বসে রয়েছিল। হঠাৎ কারো আসার শব্দ শুনে ফাহামিদ চোখ তুলে তাকায়। আরহানকে ভেতরে প্রবেশ করতে দেখে ফাহামিদের আত্মা কেঁপে ওঠে। ফাহামিদ ভাবে এখনই বোধহয় আরহান ওকে মেরেই ফেলবে, কিন্তু আরহান সেটা না করে চেয়ার টেনে ফাহামিদের পাশে বসে ডেবিল হাসি দিয়ে বলে, আমার বাবা যে তোমাকে এই কারাগার থেকে বের করার প্ল্যান করেছেন সেটা কিন্তু আমি জানি ফাহামিদ, আমার কাছে সব খবরই পৌঁছায়। তবে আমি এমন আরও অনেক খবর জানি যেটা তুমি জানো না। ফাহামিদ অবাক নয়নে আরহানের পানে তাকিয়ে থাকে। আরহান ফাহামিদের দিকে তাকিয়ে বলে, বিশ্বাসঘাতকেরা শুধু বিশ্বাসঘাতকতাটাই করতে পারে। তুমি ভাবছো ব্রিগেডিয়ার জেনারেল আফসার তোমাকে সাহায্য করবেন? কোনো দিনও না। সে উল্টো তোমাকে মারার প্ল্যান করেছে। সামরিক আদালতে হাজির করার আগেই তিনি তোমার গাড়িতে বোমা ব্লাস্ট করিয়ে তোমাকে মেরে ফেলবেন। তুমি সামরিক আদালতে গিয়েও মরবে, না গিয়েও মরবে। এবার তুমি নিজেই ডিসাইড করো তুমি কিভাবে মরতে চাও। একলা মরতে চাও নাকি নিজের ক্রাইম পার্টনারদের সাথে নিয়ে মরতে চাও? যদি উত্তর হ্যাঁ হয়, তাহলে তোমাকে আমি কোর্ট পর্যন্ত সুস্থভাবে নিয়ে যাওয়ার দায়িত্ব আমার। আর একটা কথা আমি তোমাকে জানিয়ে রাখি, তুমি বাবার তথ্য ফাঁস না করলেও তার করা সব অপকর্মের প্রমাণ আমার কাছে আছে। পাপ কখনো লুকিয়ে থাকে না। কথাগুলো বলে আরহান চলে যায় সিএমএইচের উদ্দেশ্যে। এক প্রকার দৌড়েই নিরুপমার কেবিনে ঢুকে যায়। নিরুপমার ঘুমন্ত মুখশ্রীর পানে অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকে। কিছুক্ষণ পর লামিয়া নিরুপমার রিপোর্টগুলো দেখে আরহানকে কেবিনের বাইরে আসার জন্য ডাক দেয়। আরহান কেবিনের বাইরে এসে লামিয়ার সাথে কথা বলতে থাকে। নিরুপমার তখনই মাত্র ঘুম ভেঙেছিল। আরহান আর লামিয়াকে দরজার বাইরে একসাথে কথা বলতে দেখে নিরুপমার ইনসিকিউরিটি ফিল করে। আরহান কথা শেষ করে গম্ভীর হয়ে কেবিনের ভেতরে প্রবেশ করে। নিরুপমাকে ঘুম থেকে উঠে যেতে দেখে আরহান মলিন হাসি দিয়ে বলে, উঠে গেছো নিরু? নিরুপমা অভিমান নিয়ে তাকিয়ে বলে, আমি আর এখানে থাকতে চাই না, আমি বাসায় যেতে চাই। তুমি তো এখনো পুরোপুরি সুস্থ হওনি নিরু, তোমাকে আরও কিছুদিন এখানে থাকতে হবে। নিরুপমা অভিমান করে বলতে থাকে, আপনার এখন আর আমাকে ভালো লাগে না তাই না? আমার সৌন্দর্য তো ম্লান হয়ে গেছে। আমার সৌন্দর্য দেখেই তো আপনি বিয়ে করেছিলেন আমাকে। এখন আর আমার মধ্যে আপনি মুগ্ধতা খুঁজে পান না তাই না? ওই ডাক্তার লামিয়ার সাথে আপনার এত কিসের কথা? নিরুপমার এসব কথা শুনে আরহানের প্রচণ্ড রাগ অনুভূত হয় নিরুপমার ওপর। তবে আরহান রাগ নিয়ন্ত্রণ করার চেষ্টা করতে থাকে। নিরুপমা এখন অসুস্থ, এই বিষয়টাও আরহানের খেয়াল রাখতে হবে। আরহান নিজের রাগ নিয়ন্ত্রণ করে গম্ভীর কণ্ঠে বলে, কিসব অবান্তর কথা বলছো তুমি নিরু? অবান্তর নয়, আমি সত্যি কথাই বলছি। আপনি এখন ডক্টর লামিয়াকে পছন্দ করেন তাই না? আরহান রাগ মিশ্রিত কণ্ঠে বলতে থাকে, অনেক হয়েছে নিরু। অসুস্থ দেখে তুমি যা ইচ্ছা তাই বলে পার পেয়ে যাবে না। তুমি জানো তোমাকে কে বাঁচিয়েছে? ডক্টর লামিয়া তোমার অপারেশন করেছেন। তোমার জ্ঞান না ফেরা অবধি সে তোমার খেয়াল রেখেছে। লামিয়ার জন্য আমি তোমাকে আমার কাছে ফিরে পেয়েছি নিরু। আর তুমি এখনও আমার সম্পর্কে এতটা বিরূপ মনোভাব পোষণ করো? আর কিভাবে বললে তুমি বিশ্বাস করবে যে আমি তোমাকে ভালোবাসি?
আরহান নিরুপমাকে এসব কঠিন কথা বলে অন্যদিকে ফিরে নিজের চোখ বন্ধ করে রাগ কন্ট্রোল করার চেষ্টা করতে থাকে। একটু শান্ত হওয়ার পর আরহান আবার নিরুপমার দিকে তাকায়। নিরুপমা ঠোঁট ফুঁপিয়ে ফুঁপিয়ে কান্না করছে, যা দেখে আরহানের প্রচণ্ড খারাপ লাগে। আরহান মনে মনে ভাবে, যতই হোক আমার নিরুর সাথে খারাপ ব্যবহার করা উচিত হয়নি। আমার নিরুটা তো এখনো কত অসুস্থ। আরহান মায়াভরা দৃষ্টিতে নিরুপমার দিকে এগিয়ে এসে তার বেডের পাশে বসে পড়ে। নিরুপমার দুগালে হাত দিয়ে আরহান আলতো করে নিরুপমার কপালে দুগালে চুমু এঁকে দিয়ে নিরুপমার কপালে কপাল ঠেকিয়ে বলে, আমি শুধু তোমাকেই ভালোবাসি নিরু। তুমি আমার অস্তিত্বের সাথে মিশে গেছো। এগুলো তোমার মনের ভুল ধারণা নিরু। তুমি যদি এভাবে আমাকে ভুল বোঝো তাহলে আমি কি করব নিরু? তুমি জানো না আমি কতটা চাপের মধ্যে আছি। প্লিজ তুমি আমাকে এখন ভুল বোঝো না। আই এম সো সরি নিরু। আর কখনো তোমার সাথে খারাপ ব্যবহার করব না। নিরুপমা একটু শান্ত হয়ে আরহানের পানে তাকিয়ে বলে, আমাকে ক্ষমা করে দিন। আমি বুঝতে পারিনি। আপনাকে ডক্টর লামিয়ার সাথে দেখলে আমার ভালো লাগে না, এই জন্যে আমি এসব বলে ফেলেছি। আরহান দুষ্টু হাসি দিয়ে বলে, কেন? তোমার হিংসে হয় বুঝি? কিন্তু তুমি তো আমাকে ভালোবাসো না, তাই না? নিরুপমা এইবার একটু জব্দ হয়ে চোখ কাঁচুমচু করে তাকিয়ে থাকে। এখন সে কিছুতে হাটে হাড়ি ভেঙে ভালোবাসি বলবে না। বলে দিলে তার প্ল্যান নষ্ট হয়ে যাবে। আরহান নিরুপমার পানে তাকিয়ে থাকে নিরুপমা কি বলে সেটা শোনার জন্য। নিরুপমা কথা এড়িয়ে বলে, আমার ঘুম পাচ্ছে, আমি আবার ঘুমাবো। আরহান আর নিরুপমাকে না ঘেঁটে নিরুপমাকে বেডে শুয়ে দিয়ে সাহায্য করে। নিরুপমার পানে এক পলক তাকে আরহান দীর্ঘশ্বাস ফেলে ভাবতে থাকে, কাল ফাহমিদকে যেভাবেই হোক সামরিক আদালতে জীবন্ত নিয়ে যাওয়ার ব্যবস্থা করতে হবে। বাবা বাড়াবাড়ির চূড়ান্ত সীমায় পৌঁছে গেছেন। এবার তাকে তার অপকর্মের পরিণাম ভোগ করতে হবে। আর মাত্র আধা ঘন্টার মধ্যে সামরিক আদালতের বিচার কার্য শুরু হবে। ফাহমিদকে কারাগার থেকে বের করে প্রিজন ভ্যানের ভেতরে বসানো হয়। ফাহমিদ আশেপাশে বারবার তাকাচ্ছিল, যেন কারো অপেক্ষা করছে সে। প্রিজন ভ্যানটি মাঝ রাস্তায় আসলে হঠাৎ ড্রাইভিং সিটে থাকা সৈনিকের কাছে একটা কল আসে। কল রিসিভ করতে সেই সৈনিক তাড়াহুড়ো করে প্রিজন ভ্যান থেকে বেরিয়ে পড়ে। ফাহমিদ সব লক্ষ্য করলেও তার হাত বাঁধা থাকার কারণে বেরিয়ে যেতে পারে না। আরহানের বলা কথা স্মরণ করতেই ফাহমিদের হাত পা কাঁপতে থাকে। এতদিন অন্যের জীবন নিয়ে ছিনিমিনি খেললেও আজ নিজের মৃত্যুকে দোরগড়ায় দেখে ফাহমিদের আত্মা শুকিয়ে যায়। মনে মনে নিজের সকল অপকর্মের কথা স্মরণ করে ফাহমিদ অনুতাপ করে আল্লাহকে ডাকতে থাকে। কিছুক্ষণ পরে হঠাৎ একজোড়া হাত লক ভেঙে প্রিজন ভ্যানের ভেতর থেকে ফাহমিদকে টেনে বের করে নিয়ে এসে আর একটা জিপে উঠিয়ে নিয়ে চলে যায়। এর 1 মিনিটের মধ্যে প্রিজন ভ্যানটি সাথে সাথে ব্লাস্ট হয়ে যায়। অন্যদিকে সামরিক আদালতে বিচার কার্য শুরু হয়েছে। কর্নেল মাহবুব, লেফটেন্যান্ট জেনারেল মুনির চৌধুরী সহ অন্যান্য অনেক হাই র্যাঙ্কের সিনিয়র অফিসাররা উপস্থিত হয়েছেন আর্মি কোর্টে। কিছুক্ষণ পরই জেনারেল আশরাফ আহমেদও সামরিক আদালতে প্রবেশ করলেন। আরহান কোর্টের ভেতর প্রবেশ করে সরু দৃষ্টিতে তার বাবা আফসার আহসানের দিকে তাকিয়ে থাকে। আফসার মুখে শয়তানি হাসি বজায় রেখে বসে রয়েছেন। আরহান উপস্থিত হওয়ার পর তিনি আরহানের দিকে এক পলক তাকিয়ে আরহানের মুখের হাবভাব বোঝার চেষ্টা করলেন। নিরুপমার চিকিৎসা চলাকালীন সময়ে আফসার একটিবারের জন্য ফোন করেনি আরহানকে। আরহান যে আফসারকে সন্দেহ করা শুরু করেছে এটা আফসার খুব ভালোভাবে অনুধাবন করতে পারছে। কিছুক্ষণ পরে খবর আসে ফাহমিদকে নিয়ে আসা প্রিজন ভ্যানটি ব্লাস্ট করানো হয়েছে। আফসার অবাক হওয়ার ভান করলেও মনে মনে খুবই খুশি হন। সব অফিসারদের মধ্যেই গুঞ্জন শুরু হয়ে যায়। তবে আরহান আর কর্নেল মাহবুব নিশ্চুপ হয়ে বসে থাকেন। কর্নেল জেনারেলের কানে গিয়ে কিছু একটা বললে জেনারেল সব অফিসারদের শান্ত হয়ে বসার নির্দেশ দিলেন। আফসার খুব শান্ত হয়ে বসেছিলেন, কিন্তু কিছুক্ষণ পরে আরিফের সাথে ফাহমিদকে আসতে দেখে আফসার বিষয়ে বসা থেকে উঠে দাঁড়ান। আরহান তার বাবার পানে তাকে ডেভিল হাসি দিয়ে বলে, বাবা উঠে দাঁড়ালে কেন? এখনও তো খেলা শুরুই হয় নাই। আফসার এক পলক আরহানের দিকে তাকিয়ে আতঙ্কে জড়সড় হয়ে বসে পড়লেন। বিচার কার্য শুরু হলে ফাহমিদ আফসারের দিকে ক্ষোভের দৃষ্টিতে তাকিয়ে গড়গড় করে আফসার আর তার সব অপকর্মের কথা স্বীকার করে ফেলে। ফাহমিদ বিস্তারিতভাবে তাদের অপকর্মের বর্ণনা প্রদান করতে থাকে।
কিভাবে তারা সেনাবাহিনীর আদর্শের বিরুদ্ধে গিয়ে স্বার্থান্বেষী মহলের সঙ্গে হাত মিলিয়েছিল, কিভাবে তারা এত বছর ধরে বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্য ফাঁস করেছে, মাদক ও অস্ত্র চোরাচালান করে অর্থ ও ক্ষমতার লোভে স্বার্থান্বেষী মুখোশধারী কিছু রাজনৈতিক ব্যক্তিবর্গের স্বার্থ চরিতার্থ করতে গোলামি করেছে, সেসব তথ্য ফাহমিদ এক এক করে বর্ণনা করতে থাকে। সবশেষে ফাহমিদ এটাও স্বীকার করে যে আরহানের স্ত্রীকে গুলি করার নির্দেশ তাকে ব্রিগেডিয়ার জেনারেল আফসার আহসানি দিয়েছেন, কারণ তিনি তার পুত্রবধূকে দেখতে পারেন না। আফসার এইবার বসা থেকে উঠে দাঁড়ান, চিৎকার করে সকল অভিযোগ অস্বীকার করে আফসার সকলের দিকে তাকে বলেন, এই দেশদ্রোহীটা আমাকে ফাঁসানোর জন্য মিথ্যে অভিযোগ করছে। আফসারের সাথে সাথে চুপ করার নির্দেশ প্রদান করা হলে আফসার চুপ করে বসে পড়তে বাধ্য হন। কর্নেল মাহবুব এবার কিছু প্রমাণ আদালতে পেশ করেন, যেগুলো কাল আরহান কর্নেলকে দিয়ে এসেছিল। প্রমাণগুলোর মধ্যে আফসারের ডায়েরি, কল রেকর্ড আর আরিফের ফাহমিদকে ফলো করার পর জোগাড়কৃত ডকুমেন্টস আর ছবি সংযুক্ত ছিল। আফসার এইবার আরহানের পানে তাকায়। আরহান ঘৃণা মিশ্রিত ছলছল চোখে তার বাবার পানে এক পলক তাকিয়ে আবার সামনের দিকে দৃষ্টিপাত করে। উপস্থিত সকল সিনিয়র এবং জুনিয়র অফিসাররা ঘৃণা মিশ্রিত বিস্ময়ের চাহনিতে তাকিয়ে থাকে আফসারের দিকে। আফসার এইবার লজ্জায় মাথায় নিচু করে ফেলে। আরিফও এসে সকল ঘটনায় সাক্ষ্য দিয়ে আরহানের মুখশ্রীর পানে এক পলক তাকায়। আরহান লজ্জা এবং ঘৃণায় মিশ্র প্রতিক্রিয়ার চোয়াল শক্ত করে বসে আছে। আরিফ প্রিজন ভ্যানের ব্লাস্ট করার ঘটনা ব্যাখ্যা করে। কিছুক্ষণ পর সে প্রিজন ভ্যান থেকে বেরিয়ে আসা সৈনিকও তার প্রাণ বাঁচানোর জন্য ভ্যান থেকে বেরিয়ে আসার সাক্ষ্য দিল। আরহানি তাকে কল করে ভ্যান থেকে বেরিয়ে আসার নির্দেশ দিয়েছিল। আফসার যে তার লোক দিয়ে প্রিজন ভ্যানের ভেতরে বোমা ফিট করার নির্দেশ দিয়েছিল, এইটার ভিডিও ফুটেজও সবার সামনে তুলে ধরা হয়। আফসার চরম বিস্ময় নিয়ে এসব প্রমাণ দেখছে। কারা কখন এসব প্রমাণ জোগাড় করলো, এটার হিসেব আফসার এখনও মিলাতে পারছে না। সকল তথ্য এবং প্রমাণের ভিত্তিতে কোর্ট মার্শালের রায় ঘোষণা করা হয়। মার্শাল ল অনুসারে সেনাবাহিনীর আদর্শের বিরুদ্ধে গিয়ে রাষ্ট্রদ্রোহিতা, আর্মি অফিসারের স্ত্রীকে হত্যার চেষ্টা এবং পূর্বের আরও বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের জন্য আফসার এবং ফাহমিদকে 134 নং ধারা অনুযায়ী গুলি করে কিংবা ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড দেওয়ার রায় ঘোষণা করা হয়। রায় ঘোষণার পর ফাহমিদ দীর্ঘশ্বাস ফেলে তার চাচা মাহবুব সিরাজির পানে তাকিয়ে থাকে। কর্নেল মাহবুব ফাহমিদের সামনে এসে রাগ মিশ্রিত কণ্ঠে শুধায়, এটা তুমি কি করে ফেললে ফাহমিদ? তুমি জানো না মার্শাল ল কতটা কড়া? আমার শিক্ষায় কি ত্রুটি রয়ে গেল ফাহমিদ? তুমি যে আমার নিজের সন্তান না, আজ যে তুমি সেটা প্রমাণ করে দিলে। ফাহমিদ ছলছল চোখে তার চাচার পানে চেয়ে থাকে। ফাহমিদের অপরাধ বোধ জাগ্রত হলেও প্রায়শ্চিত্ত করার সময় যে তার শেষ হয়ে গেছে। সত্যি লোভ মানুষকে কতটা নিচে নামিয়ে দেয় সেটা সবাই জানে। অন্যদিকে আফসার নিস্তেজ হয়ে তার ইউনিফর্মের হ্যাট নামিয়ে নেম প্লেট থেকে র্যাঙ্ক ব্যাজগুলো খুলে টেবিলে রাখে। আফসারকে কারাগারে নিয়ে তার ইউনিফর্ম খুলে ফেরত দেওয়ার নির্দেশ প্রদান করা হয়। আরহান কাঁপা কাঁপা পায়ে আর্মি কোর্টের বাইরে চলে আসে। সিনিয়র অফিসাররা আরহানকে সান্ত্বনা দিয়ে চলে যায়। জেনারেল আশরাফ আহমেদও আরহানের সাহসের প্রশংসা করে তার বাবার কর্মকাণ্ডের জন্য দুঃখ প্রকাশ করে আরহানকে আরও শক্ত হওয়ার নির্দেশ দিয়ে প্রস্থান করেন। কিছুক্ষণ পরেই অবন্তিকা মিনুকে নিরুপমার কাছে রেখে চলে আসেন সামরিক আদালতের বাইরে। গাড়ি থেকে নেমেই আরহানকে জড়িয়ে ধরে কান্না করতে থাকেন। আরহান নিজেকে সামলিয়ে গম্ভীর কণ্ঠে বলে, এই শাস্তি তার প্রাপ্য ছিল মা। তাদের কথোপকথনের মাঝে সৈনিকরা হাতকড়া পরিয়ে আফসারকে নিয়ে আসে। আফসার আজ এক অদ্ভুত দৃষ্টি নিয়ে নিজের ছেলে আর স্ত্রীর পানে তাকিয়ে আছেন। আরহান ঘৃণাযুক্ত নয়নে এক পলক নিজের বাবার দিকে তাকিয়ে নিঃশব্দে মুখ ফিরিয়ে নেয়। আফসার এইবার অবন্তিকার দিকে তাকালে অবন্তিকা ঘৃণা মিশ্রিত কণ্ঠে বলে, আমার নিজের ওপরই এখন ঘৃণা হচ্ছে যে আমি আপনার মতো এতটা জঘন্য অমানুষকে স্বামী হিসেবে ভালোবেসে এতদিন অত্যাচার সহ্য করে সংসার করেছি। আপনি কারো ভালোবাসা আর সম্মান পাওয়ার যোগ্য কখনোই ছিলেন না। আজকের পর থেকে আপনার সাথে আমার সব সম্পর্ক আমি শেষ করে দিলাম। অবন্তিকা কাঁদতে কাঁদতে আরহানকে জড়িয়ে ধরে বলে, আমাকে এখান থেকে নিয়ে চল বাবা। আফসার আরহান বলে ডাক দিলেও
আরহান আর তার বাবার দিকে তাকায় না। আরহান অবন্তিকাকে ধরে চলে যেতে নিলেও আফসারের শেষ কথায় থেমে যায়। আমাকে ক্ষমা করে দিও আরহান। তোমার চোখের এই ঘৃণা যে বাবা হিসেবে আমার কাছে কতটা ভয়ঙ্কর, আজ আমি সেটা উপলব্ধি করতে পারছি। আরহান এইবার আফসারের দিকে তাকে ঘৃণা মিশ্রিত কণ্ঠে বলে, তুমি কখনোই একজন বাবা হিসেবে আমার সামনে দাঁড়াওনি। আমার কাছে আমি আর আমার মা ছিলাম তোমার প্রজার মতো, যাদের যেমন ইচ্ছে সেভাবে চালনা করা যায়। নিজের ছেলেকে তুরুপের তাস হিসেবে তুমি ব্যবহার করেছ। তুমি আজ আমার গর্ব শেষ করে দিলে বাবা। তুমি না আমাকে ভালোবাসতে পেরেছ, না নিজের স্ত্রীকে ভালোবাসতে পেরেছ, না নিজের দেশকে কখনো ভালোবাসতে পেরেছ। তুমি সবসময় কেবল নিজের স্বার্থের কথাই ভেবেছ। যদি জীবনে একবারের জন্য তুমি আমাকে নিজের সন্তান মনে করতে, তাহলে কখনোই আমার স্ত্রীকে মেরে ফেলা ষড়যন্ত্র করতে পারতে না। তোমার বাড়াবাড়ি সীমা আজ শেষ হলো। এইবার তুমি একাই নিজের কর্মের ফল ভোগ করতে প্রস্তুত হও। একদমে কথাগুলো বলে আরহান দীর্ঘশ্বাস ফেলে তার মায়ের দিকে তাকিয়ে বলে, চলো মা, নীরু একা আছে, আমাদের এবার যেতে হবে। অন্যদিকে লামিয়া গাড়ি থেকে নেমে তার বাবার কাছে দৌড়িয়ে যায়। কর্নেল মাহবুব ফাহমিদের দিকে ঘৃণা নিয়ে তাকিয়েছিলেন। লামিয়া গিয়ে তার বাবাকে জড়িয়ে ধরে ফাহমিদের দিকে তাকিয়ে শুধায়, এসব আমি কি শুনছি ফাহমিদ ভাই? নিজের কর্তব্যের থেকে গুরুত্বপূর্ণ আর কিছু হতে পারে না। আমারও তো কত সুযোগ ছিল ফাহমিদ ভাই, আমিও তো তা সত্ত্বেও নিজের কর্তব্যকে বেছে নিয়েছি বারংবার। তুমি এটা কিভাবে করতে পারলে? ফাহমিদ মলিন হাসি দিয়ে বলে, তুই ঠিক বলেছিস লামু। মাঝে মাঝে নিজের কর্তব্যের কাছে নিজের নিষিদ্ধ অনুভূতিগুলোকে উপেক্ষা করতে হয়। সবার মধ্যে উপেক্ষা করার সেই মানসিক সক্ষমতা থাকে না। তবে যারা নিজের বিষাক্ত খারাপ সত্তার প্রভাব থেকে বের হয়ে নিজের দায়িত্বকে সর্বাধিক গুরুত্ব দিতে পারে, তারা নিঃসন্দেহে দৃঢ় ব্যক্তিত্বের অধিকারী হয়। আমি তোর আর চাচার মতো সেরকম ব্যক্তিত্ব ধারণ করতে অক্ষম হয়েছি রে লামু। আমি বড্ড বোকা ছিলাম রে লামু। নিজের লোভ আর ব্যক্তিত্বকে আমি ধরে রাখতে পারিনি। তবে এখন সেটা বুঝতে পারলে অনেক দেরি হয়ে গেছে। পারলে আমাকে ক্ষমা করে দিস। ফাহমিদ মলিন হেসে প্রিজন ভ্যানে উঠে যায়। লামিয়ার বাবাকে তার সিনিয়র অফিসাররা ডাক দিলে লামিয়ার বাবা লামিয়াকে অপেক্ষা করতে বলে সেই দিকে চলে যান। তখনই আরিফ লামিয়ার কাছে এসে দাঁড়ায়, তবে কিছু বলে না। লামিয়া আরিফের উপস্থিতি টের পেয়ে গম্ভীর কণ্ঠে বলে, শুনলাম আপনি নাকি জীবনের ঝুঁকি নিয়ে প্রমাণগুলো জোগাড় করেছেন। আপনার ভয় করেনি? ভয় করেছিল, তবে আমার পেছনে আরহান স্যার ছিলেন, এই কারণে সাহস সঞ্চয় করতে পেরেছি। তবুও কয়জনই বা এরকম সাহসী আর নির্লোভ হতে পারে? আমার নিজেরই লজ্জা লাগছে ফাহমিদ ভাই এই কাজ করায়। তাহলে ভাবুন আরহান স্যারের ওপর দিয়ে কি যাচ্ছে। আমার স্যারের জন্য খুব খারাপ লাগছে। লামিয়া মলিন দৃষ্টিতে আরিফের পানে চেয়ে থাকে। আরহান অবন্তিকাকে বাসায় পৌঁছে দিয়ে সিএমএইচের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। আজ আরহানের সমস্ত সত্তা যেন স্তব্ধ হয়ে গেছে। বুকের ভেতর এক চাপা আর্তনাদ সৃষ্টি হয়েছে, কিন্তু সে আর্তনাদ আরহান প্রকাশ না করে চুপচাপ গাড়ি ড্রাইভ করতে থাকে। সিএমএইচে পৌঁছে আরহান কাঁপা কাঁপা পায়ে নিরুপমার কেবিনে প্রবেশ করে মিনুকে চলে যাওয়ার নির্দেশ দেয়। নিরুপমা আরহানকে দেখে মিষ্টি হাসি দিয়ে দুই হাত মেলে ধরে। আরহান দৌড়ে এসে নিরুপমাকে জড়িয়ে ধরে। কিছুক্ষণ এভাবে থাকার পর আরহান নিরুকে ছেড়ে বেডের পাশে বসে পড়ে। নিজের কষ্ট লুকিয়ে রেখে আরহান নিরুপমার দিকে তাকে মলিন হেসে জিজ্ঞেস করে, আমার নিরুটা কি করছে? নিরুপমা অভিমান নিয়ে বলে, আপনার আসার অপেক্ষা করছিলাম, আপনি অনেক দেরি করে আমার কাছে এসেছেন। আরহান নিরুপমার কপালে ভালোবাসার পরশ এঁকে দিয়ে নিরুপমাকে আবার জড়িয়ে ধরে। নিরুপমা আরহানকে জড়িয়ে থাকা অবস্থায় জিজ্ঞেস করে, আপনার কি মন খারাপ? আরহান নিরুপমাকে ছেড়ে দিয়ে সোজা হয়ে বসে শুধায়, তুমি কিভাবে বুঝে যাও বলো তো? কারণ আমি আপনার স্ত্রী। এইবার কথার উত্তর দাও, মানে দিন। তুমি চাইলে আমাকে তুমি করেই বলতে পারো নিরু। নিরুপমা লজ্জায় রাঙা হাসি দিয়ে বলে, আমার তুমি করে বলতে লজ্জা করে। আরহান ভুরু কুঁচকে বলে, আমার সাথে বিড়ালের মতো ঘাসাঘাসি করতে তো লজ্জা করে না? নিরুপমা এবার রেগে যায়। আপেল খেতে খেতে আরহানের পানে রাগী দৃষ্টিতে চেয়ে বলে, কি বললেন আপনি? আমি আপনার সাথে ঘাসাঘাসি করি, এরপর আপনি আমার কাছে আসতে চাইলেও আসতে দেব না। আপেলটা ভালো মতো খেয়ে তারপর বকা দিও। তোমার আধো আধো কণ্ঠ শুনে আমার হাসি পাচ্ছে।
নিরুপমার আগে গজগজ করতে করতে আপেলে কামড় দিতে থাকে। আরহান যেন বুক ভরা কষ্টের মাঝেও নিরুপমার সান্নিধ্যে কিছুটা শান্তি অনুভব করে। আরহান মুচকি হেসে নিরুপমার চুলগুলো কানের পেছনে গুজে দেয়। নিরুপমা মুখ ফুলিয়ে আরহানের হাত সরিয়ে দেয়। তাদের এই খুনসুটির মাঝেই হঠাৎ কেবিনের দরজা খুলে কেউ প্রবেশ করলে নিরুপমা আর আরহান চমকে সেদিকে তাকায়। কেবিনের দরজার পাশে নিজের বাবা মা আর ছোট ভাই নিবিড়কে দাঁড়িয়ে থাকতে দেখে নিরুপমা অবাক নয়নে চেয়ে থাকে। আরহান উঠে দাঁড়িয়ে তাদের সবাইকে বসার অনুরোধ করে। নিরুপমার মা অস্থির হয়ে নিরুপমার পাশে বসে নিরুপমার মাথায় হাত বুলিয়ে শুধায়, কেমন আছিস মা? এ কি অবস্থা হয়েছে আমার মেয়েটার? নিরুপমা রাগে অভিমানে মুখ অন্যদিকে ঘুরিয়ে ফেলে। নিরুপমার বাবা এগিয়ে এসে নিরুপমার হাত ধরলে নিরুপমা তার বাবার হাতও সরিয়ে দেয়। আরহান নিরুপমার হাবভাব লক্ষ্য করে বলে, নিরু, অভিমান ভুলে নিজের বাবা মার সাথে কথা বলে নিজের মন হালকা করে নাও। অসুস্থ অবস্থায় আমরা আমাদের আপনজনের সান্নিধ্যই খুঁজি। নিরুপমা অভিমান নিয়ে আরহানের পানে তাকে বলে, এতই আপন হলে এতদিন তারা আমার কেন কোনো খোঁজ নিল না? তারপর নিজের বাবা মায়ের দিকে তাকে নিরুপমা অভিমানী কণ্ঠে বলে, আমি শুধুমাত্র ওনাদের কাছে বোঝা ছিলাম। নিরুপমার ছোট ভাই নিবিড় বলে ওঠে, আপা, তুই ভুল বুঝছিস আমাদেরকে। আমিও তোর সাথে ফোনে যোগাযোগ করতে চেয়েছিলাম। কিন্তু নিবিড় আরহানকে দেখে কথা শেষ না করে থেমে যায়। নিরুপমা চিৎকার করে বলে, কিন্তু কি? তোর দুলাভাই না করেছিল দেখে তুইও যোগাযোগ করিসনি, তাই না? এগুলো আসলে তোমাদের সবার বাহানা। তোমাদের ইচ্ছে থাকলেও তোমরা যে কোনোভাবে আমার সাথে যোগাযোগ করার চেষ্টা করতে। তোমরা কখনোই আমাকে ভালোবাসোনি। হুট করে আমাকে একজন অপরিচিত মানুষের সাথে বিয়ে দিয়ে আমাকে অন্য এক বিভাগে একা ছেড়ে দিয়েছ। নিরুপমার কথা শুনে আরহানের ভেতরেও এক ধরনের অপরাধ বোধ কাজ করতে থাকে। আরহান মনে মনে ভাবে, সত্যি তো, সেই সময় নিরুর মনের অবস্থা তো একবারের জন্য আমি বুঝতে চেষ্টা করিনি। নিরুপমার রাগে অভিমানে কান্না করতে থাকে, যার কারণে নিরুপমার অপারেশন করা জায়গায় ব্যথা শুরু হয়ে যায়। আরহান অস্থির হয়ে সবাইকে একটু বাইরে যেতে বলে নার্সকে ডাক দিতে থাকে। নিরুপমার মাথায় হাত বুলিয়ে তাকে শান্ত করার চেষ্টা করে। জান আমার, একটু শান্ত হও প্লিজ। আমার ভুল হয়ে গেছে। আমার তোমার অনুমতি নিয়ে তোমার বাবা মাকে আসার কথা বলা উচিত ছিল। আই এম সো সরি নিরু। আমি ভেবেছিলাম ওনারা এলে তোমার ভালো লাগবে। নিরুপমা ফুপিয়ে ফুপিয়ে কান্না করছে আর জোরে জোরে শ্বাস নিচ্ছে। নার্স এসে ব্যথা কমানোর ইঞ্জেকশন দিয়ে চলে যায়। নিরুপমা অনেকক্ষণ কান্না করার পর একটু শান্ত হয়। আরহান নিরুপমার মাথায় হাত রেখে মায়াভরা দৃষ্টিতে তার পানে চেয়ে আছে। নিরুপমার মন এইবার একটু নরম হয়। নিরুপমা অনেক ভেবে তারপর নিজেই তার বাবা মা আর ভাইকে ডেকে নিয়ে আসতে বলে। নিরুপমার বাবা মা আর ভাই নিরুপমার কাছে মাফ চেয়ে নিরুকে নিজেদের কাছে টেনে নেয়। আরহান এসব দেখে মুচকি হাসি দিয়ে কেবিন থেকে বেরিয়ে যায়। আজ আরহানের ভেতর থেকে আরেকটি অপরাধ বোধের অনুভূতি নিঃশেষ হলো। কয়েকদিন পর আজ নিরুপমাকে রিলিজ দেওয়া হবে। নিরুপমার বাবা মা কয়েকদিন নিরুপমার সাথে থেকে চলে গেলেন আবার নিজেদের গ্রামে। আর নিরুপমার ভাই নিবিড়কে আরহান ঢাকায় থেকে পড়াশোনা করার ব্যবস্থা করে দেয়। নিবিড় কৃতজ্ঞতার দৃষ্টিতে তাকিয়ে আরহানকে ধন্যবাদ জানায়। আরহান নিবিড়কে জড়িয়ে ধরে বলে, তুমি যেমন নিরুর ছোট ভাই তেমনি আমারও ছোট ভাই, তাই তোমাকে পড়াশোনা করানোর দায়িত্ব আমার। নিরুপমার ড্রেসিং শেষে আরহান নিরুপমাকে কোলে করে হুইলচেয়ারে বসে লামিয়ার কেবিনে চলে যায়। আরহানকে কেবিনে আসতে দেখে লামিয়া বসার অনুরোধ করে। তারপর নিরুপমার রিপোর্ট আর মেডিসিনগুলো বুঝিয়ে দিয়ে লামিয়া বলে, আরহান, এই বিষয়গুলো তোমাকে বলতে আমার একটু অস্বস্তি হলেও একজন ডাক্তার হিসেবে তোমাকে এসব বিষয়ে আমার ক্লিয়ার করেই বলতে হবে। নিরুপমার রিপোর্টগুলো ওই দিনই আমি তোমাকে কিছুটা বুঝিয়েছিলাম, আজ আবার বিস্তারিত বলছি। নিরুপমার অপারেশন হওয়ার কারণে নিরুর ক্ষত না শুকানো অবধি তোমাদের অনেক মাস ফিজিক্যাল ইন্টিমেট থেকে দূরে থাকতে হবে। আর আমি কয়েক বছর না হওয়া পর্যন্ত বাচ্চা না নেওয়ার পরামর্শ দেব, কারণ কয়েক মাস পর সুস্থ হলেও একটি বাচ্চা নেওয়ার মতো চাপ নিরু কিন্তু সহ্য করতে পারবে না। তাই তোমরা কয়েক বছর পর বেবি প্ল্যানিং করার চেষ্টা করো। আরহান চুপচাপ কথাগুলো শুনে রিপোর্টগুলো নিয়ে কেবিন থেকে বেরিয়ে গেল। নিরুপমাকে কোলে করে গাড়িতে বসে আরহান বাসায় যাওয়ার জন্য প্রস্তুত হলো। সারা রাস্তা আরহান আর কোনো কথা বলতে পারেনি। এখনও তার বাবার মৃত্যুদণ্ডাদেশ আরহানকে ভাবাচ্ছে।
নিরুপমাকে সযত্নে কোলে করে গাড়ি থেকে নামিয়ে হুইল চেয়ারে বসিয়ে বাড়ির ভেতর প্রবেশ করলো আরহান আর নিরুপমা। অবন্তিকা নিরুপমাকে দেখে মিষ্টি হাসি উপহার দিল। অবন্তিকার মুখটা কেমন যেন শুকিয়ে গেছে, যা নিরুপমার দৃষ্টি এড়ায়নি। তবে নিরুপমা মুখে কিছু জিজ্ঞেস করলো না। কিছু একটা ঘটনা যে ঘটে গেছে সেটা নিরুপমা আঁচ করতে পারছে আরহান আর নিজের শাশুড়ির হাবভাবে। নিরুপমাকে কোলে করে বিছানায় বসে আরহান ফ্রেশ হতে চলে গেল। নিরুপমাকে বাসায় নিয়ে আসতে আসতে প্রায় রাত হয়ে গেছে। আরহান ফ্রেশ হয়ে কাপড় পাল্টে সোজা বারান্দায় চলে যায়। কাল তার বাবা আফসারকে গুলি করে মৃত্যুদণ্ড দেয়া হবে। বুকে চিনচিন ব্যথা অনুভব হচ্ছে আরহানের। ভেতরে ভেতরে শেষ হয়ে যাচ্ছে সে। একে তো সবার কাছে দেশদ্রোহীর সন্তান হিসেবে আখ্যায়িত হলো, তার ওপর নিজের বাবার মৃত্যুদণ্ড। সব মিলিয়ে আরহানের দম বন্ধ অবস্থা। যত ঘৃণা করি মুখে বলুক, এখনও তো অন্তরের এক কোণে নিজের বাবার জন্য সুপ্ত এক ভালোবাসার অনুভূতি রয়েই গেছে, যা চাইলেও মুছে ফেলা সম্ভব নয়। আরহান এই অস্থিরতা আর সহ্য করতে না পেরে দৌড় দিয়ে চলে যায় অবন্তিকার কাছে। অবন্তিকাও না ঘুমিয়ে চুপচাপ জানালার ধারে বসে আকাশের পানে তাকিয়ে রয়েছিলেন। আরহানকে দরজার পাশে দাঁড়িয়ে থাকতে দেখে অবন্তিকা নিজে আরহানকে ভেতরে আসতে বলে। আরহান অবন্তিকাকে জড়িয়ে ধরে কান্না করতে থাকে। অবন্তিকা নিজেও কান্না করছেন আর আরহানের মাথায় হাত বুলিয়ে দিচ্ছেন। অবন্তিকা কান্না জড়িত কণ্ঠে বলেন, একজন দেশদ্রোহী খুনি অমানুষের জন্য কি আমাদের কান্না করা উচিত? তবুও তো তুমি কান্না করছো। অবন্তিকা কান্না করতে করতে মলিন হেসে বলল, তুইও তো কান্না করছিস। মা, আমি আর সহ্য করতে পারছি না। আমি কত নিষ্ঠুর না মা, নিজেই নিজের বাবার মৃত্যুদণ্ড কার্যকর করতে সাহায্য করলাম। তুই যা করেছিস একজন আর্মি অফিসার হিসেবে এটাই তোর কর্তব্য ছিল বাবা। আমার বুকের ভেতরেও তো কত কষ্ট পাথর চাপা দিয়ে রেখেছি। মাঝে মাঝে আমি ভাবি তোর বাবা যদি এরকম না হতেন তাহলে আমাদের সংসারটা কতটা সুখের হতো। আমরা চারজন কতই না সুখে একসাথে থাকতে পারতাম। তোর বাবার সমস্ত খারাপ দিক মেনে নিয়েই আমি থেকে গিয়েছিলাম মায়ায় পড়ে। কিন্তু তোর বাবা যে একজন দেশদ্রোহী আর খুনি, সেটা তো আমি কখনো কল্পনা করতে পারিনি। তবু মনের এক কোণ থেকে এই মায়া আমি দূর করতে পারছি না। আরহান ছলছল চোখে বলে, মায়া হয়তো কখনোই শেষ হয় না মা, না হলে এত ক্ষতি করার পরও আমরা এমন এক অমানুষের জন্য কান্না করতাম না। অবন্তিকা আর আরহান মলিন দৃষ্টিতে একে অপরের পানে তাকিয়ে নিঃশব্দে অশ্রু বিসর্জন করতে থাকে। অন্যদিকে আফসার কারাগারে নিস্তেজ হয়ে বসে নিজের জীবনের কিছু স্মৃতি মনে করেছে। তবে অনেক চেষ্টা করেও আফসার নিজের ছেলে আর স্ত্রীর সাথে একত্রে কোনো সুখের মুহূর্তের স্মৃতি স্মরণ করতে পারলেন না। আফসার এক দীর্ঘশ্বাস ফেলে ভাবতে লাগলেন, কোনো সুন্দর মুহূর্ত কীভাবেই বা মনে হবে? আমি তো কখনো সুন্দর স্মৃতি তৈরি করার চেষ্টাই করিনি। আফসার চোখের সামনে হঠাৎ আরহানের ছোটবেলার এক দৃশ্য ভেসে ওঠে। যখন আরহান স্কুলের সাংস্কৃতিক প্রতিযোগিতায় সঙ্গীত পরিবেশন করে পুরস্কৃত হয়ে খুশিতে দৌড়ে তার বাবার কাছে এসে তার পুরস্কার তুলে ধরেছিল, আর আফসার সাথে সাথে আরহানকে চর মেরে বলেছিলেন, এসব কি মেয়েদের মতো গান বাজনা করে বেড়াচ্ছ? কোথায় দৌড় প্রতিযোগিতায় অংশ নিবে তা না করে গানের প্রতিযোগিতা করে বেড়াচ্ছে, আহামক ছেলে। ছোট্ট সেই আরহানের মলিন মুখখানা তখন দেখার মতো ছিল। কি আশ্চর্যের বিষয়, তখন সেই মুখশ্রীর দিকে লক্ষ্য না করলেও আজ আফসারের চোখের সামনে সেই মুখশ্রী ভেসে আসছে। সেনাবাহিনীতে যোগদান করার পর যখন প্রথমবার আরহানকে র্যাঙ্ক ব্যাজ পরানো হচ্ছিল, তখন আরহান কতই না গর্বিত দৃষ্টিতে বারবার তার বাবার পানে চেয়ে নিজের অর্জন দেখতে বলছিল, কিন্তু আফসার সেদিকে দৃষ্টিপাত করেননি। এসব স্মৃতি স্মরণ করে আফসারের চোখ থেকে এক বিন্দু অশ্রুজল গড়িয়ে পড়ে। নিজের ওপর এক অদ্ভুত ঘৃণা জন্মে। কেন সে এতদিন এসব ছোট ছোট বিষয়গুলো উপলব্ধি করতে পারলেন না? আফসার মনে মনে ভাবলেন, আচ্ছা, অবন্তিকা তো আমার সব অত্যাচার মেনেই সংসার করে যাচ্ছিল, তাহলে আমার শেষ মুহূর্তে এসে সে কেন আমার সাথে সমস্ত সম্পর্ক ছিন্ন করে দিল? তার চোখে তো সবসময় আমি নিজের জন্য আতঙ্ক দেখতাম, কিন্তু এখন তার চোখে আমি নিজের জন্য ঘৃণা দেখতে পাই। কি অদ্ভুত নিয়তি! নিরুপমা কিছু না করেই কি অদ্ভুতভাবে জিতে গেল। আফসার পরক্ষণে স্বীকারোক্তি করে বলেন, কি আশ্চর্য, আজ আমি ওই মেয়েকে তার নাম ধরে ডেকে স্মরণ করছি কেন? মৃত্যুর শেষ মুহূর্তে এসে হয়তো মানুষের এভাবেই নিজের জীবনের উপেক্ষা করা স্মৃতিগুলো মনে পড়তে থাকে। ভোর 5:30 ঘটিকায়
আফসার আর ফাহমিদকে গুলি করে মৃত্যুদণ্ডাদেশ কার্যকর করা হলো। আরহানের সারা কোয়ার্টার জুড়ে পিনপত নীরবতা বিরাজ করছে। নিরুপমা অবশ্য কাজের মেয়ে মিনুর কাছ থেকে সব জেনে গিয়েছে। নিরুপমা ভাবতেও পারেনি এই কয়েকদিনের মধ্যে এত কিছু ঘটে যাবে। আরহানের শুকিয়ে যাওয়া মলিন মুখশ্রীর পানে তাকিয়ে নিরুপমার বুকে তীব্র যন্ত্রণার সৃষ্টি হয়। নিরু চেয়েছিল তার শ্বশুর শাস্তি পাক, কিন্তু এতটা ভয়ঙ্করভাবে পাক এটা নিরুপমাও চায়নি। নিরুপমা আস্তে আস্তে হেঁটে আরহানের সামনে গিয়ে পেছন থেকে আরহানকে জড়িয়ে ধরে। আরহান সাথে সাথেই পেছন ফিরে নিরুপমাকে নিজের শরীরে ভর দিয়ে দাঁড় করায়। নরম স্বরে শুধায়, নিরু, তুমি উঠেছ কেন? নিরুপমা আরহানের দুগালে আলতো করে স্পর্শ করে বলে, আর কত নিজের কষ্টগুলো লুকিয়ে রাখবে বলুন তো? আমি মিনুর কাছ থেকে সব কিছু জেনেছি, আমাকে ক্ষমা করে দিন। আরহান সাথে সাথেই নিরুপমার দুগালে স্পর্শ করে শুধায়, তুমি কেন ক্ষমা চাচ্ছ নিরু? তুমি নিজেই তো ভুক্তভোগী। আমার বাবার অপকর্মের জন্য আমি তোমার কাছে ক্ষমা চাইছি। আমি বড্ড লজ্জিত নিরু। নিরুপমা এইবার আর চোখের জল ধরে রাখতে পারে না। আরহানের বুকে মুখ গুজে কান্না করতে থাকে। কান্না জড়িত কণ্ঠে বলে, আমি কখনো চাইনি আমার ভালোবাসার মানুষ এভাবে কষ্ট পাক। সব আমার কারণেই হয়েছে। আমি আপনার জীবনে না এলে হয়তো আজ আপনার বাবা বেঁচে থাকতেন, আর আপনি আর মামনি এতটা কষ্ট পেতেন না। আমি তো সবাইকে নিয়ে একসাথে থাকতে চেয়েছিলাম। আরহান নিরুপমার মাথায় হাত বুলিয়ে বলে, তুমি আমার জীবনে আসার পরে আমি নিজের জীবনের আসল উদ্দেশ্য খুঁজে পেয়েছি। আর নিরু, একটা কথা আছে না, পাপ কখনো লুকিয়ে থাকে না। তুমি আমার জীবনে না আসলেও এক না একদিন ঠিকই বাবার অপকর্মগুলো কোনো না কোনোভাবে ফাঁস হয়ে যেত। আরহান এক দীর্ঘশ্বাস ফেলে নিরুপমার দিকে তাকিয়ে পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করে। আরহান নিরুকে ছেড়ে নিরুর থুতনিতে হাত রেখে বলে, তুমি না আমাকে ভালোবাসার কথা ভ্যালেন্টাইন্স ডেতে বলার প্ল্যান করেছিলে, সেই দিন আসার আগে প্রকাশ করে ফেললে? নিরুপমা অবাক নয়নে তাকিয়ে শুধায়, আপনি কি করে জানলেন? আরহান মৃদু হেসে নিরুপমাকে কোলে তুলে বিছানায় হেলান দিয়ে বসিয়ে বলে, তুমি নিজেই ঘুমের ঘরে বিড়বিড় করে বলেছিলে আমি আপনাকে ভালোবাসে দিবসে আই লাভ ইউ বলবো। তোমার প্ল্যান নষ্ট হয়ে যাবে দেখে আমি চুপ থেকেছি। নিরুপমা লজ্জায় লাল হয়ে বলে, তাহলে এখন কথা ফাঁস করার কি দরকার ছিল? আমি যে এখন লজ্জা পাচ্ছি। আরহান মুচকি হেসে নিরুপমার কপালে ভালোবাসার পরশ এঁকে দিয়ে বলে, আই লাভ ইউ টু নিরু। আরহান আজ নিরুপমার কাছে তাকে প্রথম দেখে মুগ্ধ হওয়ার স্মৃতিও প্রকাশ করে দেয়। নিরুপমা অবাক নয়নে চেয়ে সব শুনতে থাকে। মনের ভিতর অদ্ভুত এক ভালো লাগার শীতলতা বয়ে যায়। এরপর থেকে আরহান সবসময় নিরুপমাকে নিজের বুকে আগলে রাখারই চেষ্টা করেছে। নিরুপমা সুস্থ না হওয়া অবধি নিরুর সাথে অন্তরঙ্গ হওয়া থেকে নিজেকে সংযত রেখেছে। নিরুপমা অবশ্য আরহানের দূরে দূরে থাকা নিয়ে প্রথম প্রথম অভিমান করত, কিন্তু পরবর্তীতে আরহানের তার থেকে দূরে থাকার কারণ উপলব্ধি করতে পেরে নিরুপমার মনে আরহানের প্রতি ভালোবাসা আর সম্মান আরও বেড়ে যায়। 5 বছর পর সময় নদীর ধারার মতোই প্রবাহমান। এই সময় সব কিছু নিরাময় করে। আফসারকে মৃত্যুদণ্ড দেওয়ার পর দেখতে দেখতে প্রায় 5 বছর অতিবাহিত হয়ে গেছে। নিরুপমা এখন অনার্স 3rd ইয়ারে পড়ে। সময়ের সাথে সাথে অবন্তিকা আর আরহানও হৃদয়ের ক্ষতগুলো ভুলে যাওয়ার চেষ্টা করছে। আফসারের বাড়িতে আরহান আর অবন্তিকা আর ফিরে যায়নি। সেই অমানুষটার সাথে সাথে তার স্মৃতিগুলো ভুলে থাকার চেষ্টা করছে অবন্তিকা আর আরহান। নিরুপমা এখন 7 মাসের অন্তঃসত্ত্বা। নিরুপমার অসুস্থতার কারণে আরহান বাচ্চা নিতে অনেক লেট করেছে। নিরুপমার প্রেগন্যান্সির খবর যেদিন প্রথম আরহান জেনেছিল, সেদিন আরহান খুশিতে নিরুপমাকে কোলে নিয়ে লাফালাফি শুরু করে দিয়েছিল। আর নিরুপমা আরহানের কোলে চড়ে আরহানের কাণ্ড দেখে খিলখিল করে হাসছিল। আরহান নিরুপমার হাস্যোজ্জ্বল মুখশ্রীর পানে কতক্ষণ চেয়ে রয়েছিল তা সে নিজেও খেয়াল করে না। আরহানের ধ্যান ভাঙে নিরুপমার ডাকে। নিরুপমার নিজের বড় পেট নিয়ে শাড়ি পরে আরহানকে বলে কুঁচি ঠিক করে দিতে। আরহান মুচকি হেসে নিরুপমার শাড়ির কুঁচি ঠিক করে দেয়। নিরুপমার পেটে চুমু এঁকে দিয়ে বলে, জলদি পাপার কোলে এসে পড় মাম্মাম। আরহান উঠে দাঁড়িয়ে নিরুপমার কপালে চুমু এঁকে দেয়। নিরুপমা আরহানের হাত ধরে আটকে ফেলে, মিষ্টি হাসি দিয়ে তাকিয়ে বলে, আরহান। দুষ্টু হাসি দিয়ে নিরুপমার অধরে অধর মিলিয়ে দেয়। আরহান আর নিরুপমা আজ লামিয়া আর আরিফের বিয়েতে এসেছে।
লামিয়া আর আরিফ সেই ঘটনার পর থেকে অনেকটাই বন্ধুর মতো হয়ে গিয়েছিল। ধীরে ধীরে সেই বন্ধুত্বের বন্ধন প্রণয়ের সম্পর্কে রূপ নেয়। আরিফের মনে আগে থেকে লামিয়ার জন্য দুর্বলতা থাকলেও সেই দুর্বলতা প্রকাশ করতে আরিফের মধ্যে জড়তা ছিল। লামিয়ার বাবা আবার লামিয়ার বিয়ে অন্য জায়গায় ঠিক করার সিদ্ধান্ত নিলে আরিফ অদ্ভুত অস্থিরতায় নিজের সমস্ত জড়তা কাটিয়ে সিএমএসে গিয়ে লামিয়ার কেবিনে প্রবেশ করে নিজের সমস্ত অনুভূতির কথা প্রকাশ করে ফেলে। লামিয়া সেদিন একই সাথে খুশি আর অবাক হয়েছিল। এতদিনে আরিফের প্রতিও লামিয়ার এক ধরনের টান তৈরি হয়েছিল, তবে আবার রিজেক্ট হওয়ার ভয়ে লামিয়া নিজের অনুভূতি প্রকাশ করতে পারেনি। আর আজ তারা তাদের এই প্রণয়ের সম্পর্ককেই পবিত্র বন্ধনে রূপ দিতে যাচ্ছে। লামিয়া আর আরিফ স্টেজে বসে পিক তুলছিল। কিছুক্ষণ পরে নিরুপমা আর আরহান এসে তাদের সাথে দেখা করে। আরিফ উঠে আরহানকে স্বাগত জানায়। আরহান আরিফকে জড়িয়ে ধরে অভিনন্দন জানায়। লামিয়া নিরুপমার বড় পেটের দিকে হাত বাড়িয়ে মৃদু হাসি দিয়ে জিজ্ঞেস করে, ছেলে হবে নাকি মেয়ে? আরহান আর নিরুপমা একে অপরের দিকে মিষ্টি হাসি দিয়ে তাকিয়ে বলে, মেয়ে। এভাবেই দেখতে দেখতে নিরুপমার ডেলিভারির ডেট চলে আসে। নিরুপমা এই মুহূর্তে প্রসব বেদনার চিৎকার করছে। আরহান কেবিনের বাহিরে বসে বারবার আল্লাহর নাম নিচ্ছে। অবন্তিকা আরহানকে অভয় দিচ্ছেন। অবন্তিকা আজ আরহানের বাবার আরেকটি নিকৃষ্ট কাজের বিবৃতি দিলেন। দুশ্চিন্তাযুক্ত আরহানের মুখশ্রীর পানে তাকিয়ে দীর্ঘশ্বাস ছেড়ে বলেন, জানিস তোর বাবা তুই হবার আগে 2 বার আমার অ্যাবর্শন করিয়েছিলেন মেয়ে হবে জেনে। আমি তখন মানসিকভাবে ভেঙে পড়েছিলাম। এর কয়েক বছর পর তুই আমার কোল আলো করে চলে আসছিলি। আজও আমি নিজের সেই স্মৃতিগুলো স্মরণ করে কষ্ট পাই। যদি তখনই প্রতিবাদ করতাম তাহলে আমার হয়তো সেই অনাগত মেয়েগুলো পৃথিবীর আলো দেখতে পারত। আরহান একরাশ ঘৃণায় চোখ বন্ধ করে ফেলে। না জেনে জীবনে তার বাবা আর কত নিকৃষ্ট কাজ করেছে তার মায়ের সাথে। হয়তো এখনও অনেক না বলা কষ্টের কথা অবন্তিকে কারোর সাথে ভাগ করতে পারেনি। কিছুক্ষণ পরেই বাচ্চার কান্নার শব্দ ভেসে আসলে আরহান আর নিরুপমার ভাই নিবিড় দৌড়ে কেবিনের দরজার সামনে যায়। নার্স লাল তোয়ালে দিয়ে পেঁচিয়ে নবজাতক শিশু কন্যাকে নিয়ে এসে আরহানের কোলে দিয়ে বলে, এই নিন আপনার একটি ফুটফুটে মেয়ে বাবু হয়েছে। বাবুটাকে আরহানের কোলে দেওয়ার সাথে সাথে বাবুটা ঠোঁট ফুলিয়ে কান্না করা শুরু করে দেয়। আরহান বেশ ভালো করে বুঝতে পারে যে তার ঘরে আরেকটি নিরুরই আগমন ঘটেছে। নিরুপমার জ্ঞান ফেরার পর আরহান নিরুপমার কোলে মেয়েকে দিয়ে নিরুপমার কপালে চুমু এঁকে দিয়ে বলে, আজ তুমি আমাকে পরিপূর্ণ করে দিলে নিরু, অনেক ভালোবাসি তোমাকে জান। নিরুপমা মিষ্টি হাসি দিয়ে বলে, আমিও আপনাকে অনেক ভালোবাসি। আরহান আর পুতুলের মতো বাবুর দিকে তাকিয়ে ভাবে, মেয়েদের প্রতি একসময় আমার বিদ্বেষী মনোভাব ছিল, আর আজ একটা মেয়েই আমার জীবনে এসে আমাকে বাবা বানিয়ে দিল। আমার এখনও বিশ্বাসই হচ্ছে না যে এই পুতুলটা এখন আমার। আরহান ছলছল নয়নে তার বাবু মেয়ের দিকে তাকিয়ে গালে আলতো করে চুমুকে দিল। সাথে সাথে বাবুটা ট্যাটা করে কান্না জুড়ে দিল। আরহান ভুরু কুঁচকে নিরুপমার দিকে তাকে বলল, তোমার মতে পাজি হয়েছে। নিরুপমা দুষ্টু হাসি দিয়ে বলে, এইবার আমরা মা আর মেয়ে মিলে আপনাকে জ্বালাবো। অবন্তিকা হেসে বললেন, আমিও কিন্তু তোরই দলে নিরু। অবন্তিকার কথা শুনে আরহান অবাক হয়ে ভুরুজুরা কুঞ্চিত করে বলে, এটা কিন্তু ঠিক না। বাড়ির একমাত্র পুরুষকে তোমরা এভাবে চালাতন করতে পারো না। নিরুপমা, অবন্তিকা আর নিবিড় আরহানের অবস্থা দেখে হাসতে থাকে। নিরুপমা তার ইচ্ছে অনুযায়ী তার বেবির নাম অর্পা রেখেছে। আরহান নিরুকে আর অর্পাকে নিয়ে বাড়িতে এসে তার ছোট্ট বেবি আর নিরুকে একসাথে জড়িয়ে রেখেছে। আরহানের হৃদয়ের অশান্তির মাঝে নিরু আর তার মেয়ে যেন এক ধরনের শীতল বৃষ্টির মতো, যা তাকে প্রতি মুহূর্তে বাঁচার অনুপ্রেরণা যোগায়। নিরুপমা নিজের কোলে অর্পাকে নিয়ে আরহানের বুকে মাথা রেখে বলে, আমার নিষ্ঠুর মনোহর এখন নিষ্ঠুর হয়নি, আমার নিষ্ঠুর মনোহর এখন নরম মনোহর হয়ে গেছে। আরহান মুচকি হেসে নিরুপমার কপালে ভালোবাসার পরশ রেখে দিয়ে তার ছোট্ট বাবু অর্পার দিকে মায়াভরা দৃষ্টিতে চেয়ে থাকে কিছুক্ষণ। তারপর আবার নিরুপমার দিকে তার দৃষ্টি নিবদ্ধ করে। আরহান মুগ্ধ চোখে নিরুপমার পানে চেয়ে বলে, তোমার কাঠখোট্টা মেজর তোমাকে অনেক ভালোবাসি নিরু। নিরুপমারও আরহানের দিকে তাকে মিষ্টি হাসি দিয়ে বলে, আর তোমার পাজি রমণীও তার কাঠখোট্টা মেজরকে অনেক ভালোবাসে। নিরুপমার মুখে তুমি সম্বোধন শুনে আরহান রাজ্য জয়ের হাসি দিয়ে নিরুপমা আর তাদের ছোট্ট বাবু অর্পাকে জড়িয়ে ধরে।
সমাপ্ত। প্রথমেই ক্ষমা চাচ্ছি, আমি খুবই অসুস্থ, সর্দিতে আমি কথা পর্যন্ত বলতে পারতেছি না। তারপর চেষ্টা করেছি সর্বোচ্চ দেওয়ার। যদি গল্পটা আপনার এতটুকু ভালো লাগে, প্লিজ সাবস্ক্রাইব, লাইক এবং কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।